বইয়ের সাইজ হচ্ছে 88 পেজ এবং ফাইল সাইজ যেটা আমরা বলতে পারি সেটা পিডিএফ ফাইল প্রায় 36 MB। কি আছে তরলতন্ত্রে, কেন আমরা এটা নিয়ে এলাম? আমার অনেক দিনের একটা শখ ছিল তরলতন্ত্র সামনে নিয়ে আসার। তার একটা কারণ, আমরা যে তন্ত্রোক্ত পূজা পদ্ধতিগুলো অনুসরণ করি, বিশেষত এখন দেখবেন অনেক জায়গাতে তরল তন্ত্রোক্ত পূজা বিধি, কালী পূজা, এই বিষয়টা অনেক জায়গায় উল্লেখ থাকে। অ্যাকচুয়ালি তরলতন্ত্রোক্ত বিধান অনুযায়ী কি ওখানে পূজা পার্বণ হয়, সেই জিনিসটা জানার একটা অনেক দিনের কৌতূহল ছিল, সেটা নিরসন হলো এবং আশা করি আপনাদেরও হবে। সেই উদ্দেশ্যেই তন্ত্রটা প্রকাশ্যে নিয়ে আসা। কি আছে তরলতন্ত্রে চলুন চটপট করে দেখে নিই। এবং এটা আমাদের কিন্তু মূল গুরুত্বপূর্ণ তন্ত্রের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ তন্ত্র, নবভারত পাবলিশার্স কর্তৃক প্রকাশিত, শ্রী পঞ্চানন শাস্ত্রী কর্তৃক অনুবাদিত। এই তরলতন্ত্র একটা দুঃখের বিষয় আছে, সেটা হচ্ছে তরলতন্ত্র কিন্তু সম্পূর্ণ তন্ত্র নয়। অর্থাৎ এখানে যে বিষয়টা আছে যে 10 অবতার কথনাম, এর পরে গিয়ে কিছু শ্লোক নতুন শুরু হয়েছে। অর্থাৎ একটা শ্লোক শুরু হয়ে অন্য একটা পটল শুরু হয়ে সেটা সমাপ্ত হয়েছে। অর্থাৎ এর পরবর্তী আর কোনো বইয়ের হদিস পাওয়া যায়নি। ঠিক আছে, যদি কারো নিকট থেকে থাকে অনুরোধ করে সেগুলো আমাদের কাছে অন্তত একটু আনার ব্যবস্থা করবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে সবসময় কমেন্ট বক্স খোলা রয়েছে। আপনারা যদি সহায়তা না করেন তাহলে তন্ত্র যতটা আছে ততটাও থাকবে না। আমার একার দ্বারা তো সম্ভব নয়। তো যাই হোক, কি আছে এতে সেটা আমরা একটু দেখে নিই। সেটা প্রথমেই যদি দেখি, এখানে সপ্ত স্বর্গ, সপ্ত পাতাল, এই যে বিষয়গুলো, অর্থাৎ আমাদের দেহের মধ্যে কোথায় সপ্ত স্বর্গ রয়েছে, 7টি স্বর্গ কোথায় কোথায় রয়েছে, 7টি পাতাল কোথায় কোথায় রয়েছে, ইরা নারী কথনাম, অর্থাৎ ইরা, পিঙ্গলা এবং যোনি মুদ্রা সমস্ত তন্ত্রিক কমন একটা বিষয় থাকে। বেশ কিছু মুদ্রা এখানে উল্লেখ করা হয়েছে, তার মধ্যে যোনি মুদ্রা, বদ্ধযোনি মুদ্রা এবং শেষের দিকে আরও কয়েকটা মুদ্রার উল্লেখ আমরা পাই, যেটা কাক চঞ্চু সম্ভবত ওই জাতীয় এক ধরনের মুদ্রা, যেটাকে মহামুদ্রা নামে অভিহিত করা হয়েছে। আর বাদ বাকি মোটামুটি এবার থেকে হচ্ছে পূজা পদ্ধতি শুরু হয়েছে, যার প্রথমে কালী মন্ত্র, তারা মন্ত্র এবং বেশ কটা মন্ত্র আমরা এখানে দেখতে পাই। তারপরে কালী পূজা ক্রম, বৈধ স্নান প্রকার, কালিকা গায়ত্রী, তারা গায়ত্রী, কালিকা পূজা সূত্রম, কালিকা সংক্ষেপ পূজা, তারা পূজা প্রকার, তারা সংক্ষেপ পূজা, পঞ্চতত্ত্ব শোধন, শিব মন্ত্র, পার্থিব পূজা, শিব পূজা সূত্রম। এখানে একটা বলে রাখি, পার্থিব শিব পূজায় আমাদের কিন্তু বিশেষ কিছু বিধিনিষেধ এখানে মান্য করার বিষয় উল্লেখ করা হয়েছে, যেটা তথাকথিত তরলতন্ত্রোক্ত পূজা পদ্ধতিতে আমরা দেখতে পাই না। সেখানে কিছু এক্সট্রা বিষয় আমরা খেয়াল করি, কিন্তু এখানে পার্থিব শিব পূজা সূত্রমে স্পষ্টই উল্লেখ আছে যে এই কর্মের থেকেও বেশি একটা শ্লোকও যদি বলা হয় তাহলে সেটা শিব হত্যার সমতুল্য। অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু এখানে আছে, সেটা বিচার করে লক্ষ্য করে তবে কিন্তু পূজায় প্রবৃত্ত হতে হবে। এই জন্যই আমি তরলতন্ত্রের উপর বেশি জোর দিয়েছিলাম। তরলতন্ত্রোক্ত পূজাবিধি যেগুলো বাজারে প্রচলিত, তার থেকে তরলতন্ত্রের যে এইখানে এই তন্ত্রের যে পূজা বিধি রয়েছে সেইটা মেনটেন করে আপনারা পূজাটা করার চেষ্টা করবেন, কেননা সবগুলো বইতে সব ধরনের ক্রিয়াকাণ্ড ঠিকঠাকভাবে নেই এবং অ্যাকুরেটভাবে করতে গেলে এভাবেই করতে হবে। আচ্ছা, তারপরে অষ্টমূর্তির পূজা প্রকার, শক্তি পূজনস্য আবশ্যকত্বম, অর্থাৎ শক্তি পূজা এখানে অবশ্যই কর্তব্য, সেটা উল্লেখ করা হয়েছে। এরপর মহাবিদ্যা পুরস্চরণ, এখানে গুরুত্বপূর্ণ বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে আমাদের পুরস্চরণ, অনেকেই জানেন পুরস্চরণটা কি। মন্ত্রের যে শক্তি জাগানো, মন্ত্রে আমরা যে গুরুমন্ত্র গ্রহণ করি, সেই গুরুমন্ত্র গ্রহণের পর সেই মন্ত্রকে জাগরিত করতে হয়, নচেত সেই মন্ত্র আমাদের কোনো ফল লাভ করিয়ে থাকে না। তো এই জাগরণ করার প্রসেস হচ্ছে আমাদের পুরস্চরণ। এখানে প্রত্যেকটা মন্ত্রের পুরস্চরণ বিধি কিন্তু আলাদা হয়, কিছু কমন থাকবে, যেমন আমাদের কুর্মচক্র নির্ণয়, মন্ত্র নির্ণয়, আমাদের মন্ত্রের জপের প্রকরণ নির্ণয়,
এই সমস্ত জিনিসগুলো মোটামুটি সমস্ত দিক দিয়েই এক থাকবে, কিন্তু কোন মহাবিদ্যার মন্ত্র বা কার মন্ত্র আমরা ঠিক কখন কোনভাবে জপ করব, অর্থাৎ কোনো মন্ত্র আছে দেখা যাচ্ছে আমাদের প্রতিদিন 1000 বার জপ করতে বলা হচ্ছে, কিন্তু সেই 1000 বার জপের বিবরণ দেওয়া আছে এরকম যে সকালে কিছুটা জপ, দুপুরে কিছুটা জপ এবং রাতে কিছুটা জপ, এরমভাবে। আবার কোনোগুলো রাতে আমরা পুরস্চরণের কোনো কর্ম করতে পারবো না। আমাদের কি বলে এর নাম, পশু ভাবাপন্ন যারা তন্ত্র সাধক বা পশ্চাচারী সাধক, তাদের কিন্তু রাতে মালা অবধি ধরা নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন তন্ত্রে। তথাপিও কিছু কিছু কর্মের ক্ষেত্রে এই পুরস্চরণের কিছু কিছু কর্মের ক্ষেত্রে আমরা কিন্তু সেই বিভিন্নতা লক্ষ্য করতে পারি। তাই এইটা বিবেচনা করে গুরু কর্তৃক সঠিকভাবে বা আমাদের গাইডলাইন নিয়ে তবে একটা কর্মে প্রবৃত্ত হওয়াটাই সব থেকে ভালো। সেই কারণে এখানে পুরস্চরণের যে বিশেষ বিধিটা এখানে দেওয়া হয়েছে, কালিকা মন্ত্রের যে পুরস্চরণের বিধি, সেটা এখানে মোটামুটি সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। এরপর দেহে সপ্ত দ্বীপ কথন, আমরা এর আগে দেহে সপ্ত স্বর্গ, সপ্ত পাতাল এগুলো জেনেছি। এখানে সপ্ত দ্বীপ কথন, ব্রহ্মাণ্ড পরিমাণ, পৃথিবী পরিমাণ, এগুলো কি? আমাদের দেহের মধ্যে যে লোমকূপগুলো আছে না, অর্থাৎ এখানে এক প্রকার সরোদয় শাস্ত্র শুরু হয়ে গিয়েছে। সরোদয় শাস্ত্রর একটা গুহ্যতম পার্ট হচ্ছে এটা, যে এখানে ব্রহ্মাণ্ডের পরিমাণ নির্ণয় করা হয়েছে, অর্থাৎ আমাদের দেহের মধ্যে কত ব্রহ্মাণ্ড রয়েছে, কোথায় রয়েছে, আমাদের শ্বাস প্রকার কীরকম, কত অঙ্গুলি আমাদের শ্বাস বহির্গত হচ্ছে, কত অঙ্গুলি নিচ্ছি, কীভাবে আমাদের আয়ুই বা বৃদ্ধি হতে পারে, তা সম্পর্কে কিন্তু এখানে গুহ্যভাবে উল্লেখ করা হয়েছে, যেগুলো বুঝলে আরও অনেক কিছু ধরতে পারা যাবে। তারপর পৃথিবী পরিমাণ, সপ্ত সাগর, দেহে পীঠ বর্ণন, দেহের নারী সংখ্যা কথনাম। এখানেই কিন্তু দেহের নারী সংখ্যা 3.5 কোটির কথা উল্লেখ আছে, কোথাও কোথাও 72,000 নারীর কথা উল্লেখ আছে। যাই হোক, সেটা নারী সম্পর্কিত আমাদের যে ভিডিও আসবে তাতে বিস্তারিত আলোচনা থাকবে। এরপর নবার্ণ মন্ত্র সাধনা বাসনা, অর্থাৎ নবার্ণ মন্ত্র এখানে কিন্তু ভিন্ন আছে। আমরা নর্মালি যেটা চামুণ্ডা মন্ত্র বলে জানি সেটা কিন্তু এখানে নেই, এটা অন্য একটা নবার্ণ মন্ত্র। তারপর দীর্ঘায়ু লাভ, ষটচক্র ভাবনা, অর্থাৎ চক্রের অবস্থান এবং তা সম্পর্কিত কিছু তথ্য এখানে উল্লেখ করা হয়েছে। কুণ্ডল ইস্বা মালা রূপানাত্তাম, আমরা এই যে বলি না দেহের মধ্যেই মালা রয়েছে, দেহের মধ্যে কিন্তু আমাদের যে কর্মগুলো রয়েছে মন্ত্রজপের পূর্বের যা কর্ম, সেগুলো না ক্লিয়ারভাবে না করলে আমাদের মন্ত্রজপের কোনো ফল লাভ হয় না। তো সেই মন্ত্রজপের কিভাবে ফল লাভ হতে পারে, এই গ্রন্থে কিন্তু তার বেশ কয়েকটা পার্টে খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো উল্লেখ করা হয়েছে। মন্ত্র কিভাবে কাজ করবে, অভ্যন্তরীণভাবে সেই মন্ত্রগুলোকে কিভাবে চালনা করতে হবে, এই কুণ্ডলিনী যে একটা মালা সেটা এখানে প্রতিপাদন করা হয়েছে, এবং কিভাবে মন্ত্রের চৈতন্য জাগরণ করা হয় ইত্যাদি আরও নানা বিষয় এখানে প্রকাশ করা হয়েছে, যা না পড়লে বোঝা যাবে না। ষটচক্র জপ ফলাম, ভূত কাত্যায়নী মন্ত্র, ভূত কাত্যায়নী কিন্তু ডামরতন্ত্র, ডামরি বিদ্যা, এটা এখানে উল্লেখ করা হয়েছে যে ওইভাবে এটার পুজো করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে ডামরতন্ত্র আমাদের খুব একটা বেশি প্রাচীন নয়, বা এর পূর্বে ছিল ডামরতন্ত্র, মানে তরলতন্ত্রের পূর্বে রচিত হয়েছে ডামরতন্ত্র। তারপর ভূত কাত্যায়নীর ধ্যান, এই যে কাকি চঞ্চু মুদ্রা, তারপর স্বল্পজনী মুদ্রা, এবং সবশেষে 10 অবতার কথনাম, অর্থাৎ 10 মহাবিদ্যা যে 10 অবতার সমতুল্য সেটাই এখানে উল্লেখ করা হয়েছে। এবং কালী কৃষ্ণ এটা যে একই, তার কনসেপ্ট কিন্তু আমরা এখান থেকে পেয়ে থাকি। এরপরে কিছু শ্লোক দেওয়া হয়েছে যা অসম্পূর্ণ, আমরা শেষের দিকে যদি আপনাদের নিয়ে যাই দেখতে পাবেন এই যে এখানে কিছু শ্লোক, শ্রী শিব উবাচ, তারপরে আর কিছু নেই। দুঃখের বিষয় এটা যে আমরা আজকে আধুনিক যুগে এসেও আমরা আমাদের তন্ত্র গ্রন্থগুলোকে সম্পূর্ণ উদ্ধার করতে পারলাম না। পাশ্চাত্য দেশ যদি হতো উদ্ধার করে ফেলতে পারত, কিন্তু আমাদের এই বিদ্যা কুক্ষিগত করে রাখার অভ্যাস, তো সেই কারণে আমরা আর এগুলোকে হয়তো ফিরে পাওয়া খুবই মুশকিল বা দুষ্কর হয়ে উঠবে। যাই হোক, আমরা চেষ্টা চালাচ্ছি, চেষ্টা চালিয়ে যাব। আপনারা যদি পাশে থাকেন
কেমন লাগলো আজকে তরলতন্ত্রের বিষয়টা, এবং ভবিষ্যতে কোন বই কোন বিষয়ের উপর ভিডিও চান তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের মন্তব্য, আপনাদের বক্তব্য আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। আর হ্যাঁ, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, সেখান থেকে এই বইটা কালেক্ট করার তথ্য আপনারা পেয়ে যাবেন। তো নমস্কার, আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।